মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ৪৭-এর ক। জান্নাতুল ফেরদাউস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস মনি। ১৭+ অ্যালার্ট। আর গল্পের শুরুতে বলে নিচ্ছি, গল্পের শেষে কিছু কথা বলবো, অবশ্যই সবাই শুনবেন, জরুরি অতীব। তো গল্পে ফেরা যাক। ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওই নামের রহস্য যে বা যারাই উদ্ঘাটন করতে গিয়েছে তারা কোনোদিন ফিরে আসেনি। শ্যামপুরুষের কান দুটোতে বোধ হয় এখনই বাচ্চা কথাগুলো। হুট করে তার সর্বাঙ্গ নামলো এক অদ্ভুত অসরতা। চোখ দুটো ঠায় আটকে রয়েছে টিভি পর্দায়, যাতে জলজল করছে রিটার্ন পুলিশ কর্মকর্তার সদ্য আত্মহত্যা ঘনিত দুঃসংবাদ। যুবক বড্ড অস্থির হলো এ পর্যায়ে। অস্থিরতায় হাঁসফাঁস করতে লাগলো। দাঁড়িয়ে থেকে অবচেতন মনের কোণে উত্থাপিত হলো, কি আছে ওই ফাইলে। ও এ ফাইলের জন্যই মাইনুল সাহেবের সাথে। বাকিটা আর ভাবতে পারেনি শ্যাম সুদর্শন যুবক। পরপরই মনে জাগলো প্রবল কৌতূহলতা। ফাইলটা একবার খুলে দেখা প্রয়োজন। কি আছে ওতে? কেমন রহস্য লুকিয়ে আছে ওই পুরাতন ফাইলের ধুলো পড়া খসখসে পৃষ্ঠার ভাঁজে? রৌদ্র অস্থির, তড়িঘড়ি করে পা বাড়ালো হাসপাতালের বাহিরের দিকটায়। এর মধ্যে পেছন থেকে ভেসে এলো ওয়াচম্যানের নরম কণ্ঠ। ডক্টর সাহেব। সহসা পায়ে রুখো টানল রুদ্র। তড়াক করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলো মধ্যবয়স্ক হাফিজ মিয়া কেমন উদ্বিগ্ন নিয়ে ছুটে আসছে তারই নিকট। রুদ্র গম্ভীর হলো এবার। মধ্যবয়স্ক সান্নিধ্যের নিকটে এসে দাঁড়াতেই সে কেমন গমগমিয়ে গলায় শোধালো, কি হয়েছে? হাফিজ মিয়া হাঁপাচ্ছেন যে। হাঁপাতে হাঁপাতে হাফিজ মিয়া কোনো মতে আওড়ালেন, চইলা যাইতেছেন? আপনি চাচার লগে দেখা করবেন না? কপাল ঘটে রুদ্র, চোখে মুখে এক প্রকার বিরক্তি লেপ্টে কর্কশ কণ্ঠে প্রত্যুত্তরে বলল, দেখা করব কি না করব সে কৈফত একবারও আপনাকে দিতে হবে নাকি? আপনি কি আমার কাছ থেকে কৈফত চাওয়ার? এহেন কথায় যথার্পণই নাই। অবাক হলেন হাফিজ মিয়া। লোকটা কেমন অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে আছে রুদ্রের পানে। আশ্চর্য, যে ছেলে গত 2 বছরে কোনোদিনও বড়দের সম্মান দেখাতে কার্পণ্য করেনি, কখনো কোনো বিষয় দূরছাই করেনি, সেই ছেলে কিনা যেমন কর্কশ কণ্ঠহীন দুঃখ কথাগুলো বলে গেল। হাফিজ মিয়া বড় দুঃখ পেলেন বোধহয়। তক্ষুনি নিজে ছলছল চোখ দুটো আলগোছে নামে নিলেন জমিন বরাবর। উপচে পড়া কান্নাগুলো গলার কাছে কোনো মতে আটকে রেখে মোটা কণ্ঠে আওড়ালেন তিনি, মাফ করবেন ডাক্তার সাহেব। সহসা সমিত ফিরে রুদ্রের উপলব্ধি হলো নিজের করা কিছুক্ষণ আগে রূঢ় ব্যবহারগুলোর কথা। আর অমনি এক রহস্যসম রাজ্যসম অপরাধীতে ছেয়ে গেল রুদ্রের তনমন। দিনকে দিন তারে কি হচ্ছে? সে তো আগে এমন ছিল না, ইদানিং কেন এত রূঢ় হয়ে যাচ্ছে সে? গম্ভীর পুরুষ তৎক্ষণাৎ খানিক গলা খাকারি দিয়ে ওঠে। ইতস্ততা করি হাফিজ মিয়াকে কিছু বলতে যাবে, তাতেই আগে দেখলো গটগট করে স্থান ত্যাগ করছে মধ্যবয়স্ক। রুদ্র কেবল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার পানে। লোকটাকে আগ বাড়িয়ে ডাকলো, খুব একটা উদ্বেগ নেই তার মাঝে। শ্যামপুরুষের মুহূর্তেই খানে কাটলো যেন আত্ম অনুশোচনা। পরক্ষণে সে ফের উদ্যত হলো নিজ গাড়ি পানে এগোতে। গুনে গুনে 2 কদম সিঁড়ি বেয়ে নেমেছে যুবক। ঠিক তখনই কোত্থেকে যেন লাগামহীন গতিতে বিশাল এক ট্রাক এসে আচানক টক্কর দিয়ে বসালো সুদর্শনের গাড়িতে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল নির্জীব গাড়িটি। বিশাল ট্রাকের সংঘর্ষে অভিমুখে ঠায় দাঁড়িয়ে থাকবার কোনো রূপান্তর পেল না। পরিশেষে গাড়িটিতে গিয়ে ছিটকে পড়ল ফাঁকা কংক্রিটের রাস্তায়। এহেন অতর্কিত কাণ্ডে হতভম্ব হলো রুদ্র। দাঁড়িয়ে আছে ঠায়। এদিকে ট্রাকের গতি খানিকটা ধীর হয়েছে পর্যায়ে। তা দেখে শ্যামপুরুষ তক্ষুনি ছুটে আসতে লাগলো গাড়ির পানে। তবে কাণ্ড দেখো, মুখের ওপর রুমাল পেঁচিয়ে রাখা ট্রাক ড্রাইভার ঠিক তখনই তরল পরিপূর্ণ একখানা কাচের বোতল আচানক ছুঁড়ে মারল রুদ্রের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পানে। আর অমনি অক্ষিপুটের সম্মুখেই দাও দাও করে চলে উঠল গাড়িটা। সহসা থমকে গেল রুদ্র। ছুটতে থাকলো, পদযুগল তার থেমে গেছে মাঝপথেই। ট্রাক চালক থামেনি, উল্টো গতি বাড়ালো ইঞ্জিনের। মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিয়ে বসলো অত বড় পথটা। রুদ্র সেদিকে হুঁশ নেই। সে কেমন এক দৃষ্টে তাকিয়ে রইল চলতে থাকা নিজ গাড়িটার পানে। তার পা দুটো শক্তি হারিয়েছে যেন।
হুট করেই এক আকাশসম ক্লান্তি ভর করলো যেন। বেচারা তক্ষুনি কংক্রিটের রাস্তায় ধূপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের সামনে ভৎস হয়ে গেল এক রহস্যময় ফাইল। সকল অজানা তথ্য ভৎস হচ্ছে বহু কাঙ্ক্ষিত মির্জা সায়ান মুগ্ধ নামের অজানা তথ্য। ভস্য হচ্ছে অদূরে মনটা ফিরিয়ে আনার অন্যতম পথ। মার্বেলের স্বচ্ছ তক্তকে মেঝেতে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এডুইন। মোটা ব্যান্ডেজে পরা এক হাত তার ঝুলে আছে গলার সনে, মাথার বাঁধা ব্যান্ডেজে মোটা আস্তরণ, সেথায় ছোপ ছোপ রক্তের স্পষ্ট উপস্থিতি। পা দুটো সদ্য হাঁটার ক্ষমতা ফিরে পাওয়ায় গম্ভীর মুখে যুবকের সে কি জোর দেখা গেল। খুঁটিয়ে খুঁটিয়ে হলো ঠিক ছুটে এসেছে প্যালেসে। গ্রাউন্ড ফ্লোরে লাউঞ্জের তার পা পড়তেই কোত্থেকে যেন ছুটে এলো মিলা, রোধ করলো এডুইনের ব্যস্ত পথ। এডুইন বোধহয় খানিকটা বিরক্ত হলো এহেন কাণ্ডে। সে কেমন তাকালো বিরক্তি নিয়ে মেয়েটার পানে। তিত্তির বিরক্তি অভিব্যক্তিতেই চোখ তুলে সামনে তাকাতেই তরুণীর মুখপানে মিলার গৌরবনা ফ্যাকাশে মুখটা, সেখানে প্রলেপ বসেছে একরাশ দুশ্চিন্তা। গম্ভীর পুরুষ তা দেখে বুঝেও না বুঝার ভান ধরলো। কঠিন কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে শুধালো, কি সমস্যা তোমার? পথ আটকালে কেন? মুনলাইট কোথায় এডুইন? কথার পৃষ্টিহীন বাক্য কর্ণকুহরে যেতেই কপাল গোটালো এডুইন। সুদর্শন মুখখানায় লেপটে গেল রাগের ছাপ। গহ্বরে ধারালো দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টভাবে পিষে কটমটি আওড়ালো এডুইন। ঝাঙ্কার তুলেই বলল ঝাঁঝালো কণ্ঠে, তা জেনে তুমি কি করবে গ্লুপায়া? শুকনো ঢোক গিলে নিল মিলা, চিবুক নামালো কণ্ঠের কাছে। ইতস্ততে হাত দুটো অনবরত কসলাতে কসলাতে মিনমিনিয়ে স্বরে জবাব করলো, এমনি। নাকের পাটা ফুললো এডুইনের, বাড়লো দাঁত কিরমিরি শব্দ। যুবক আলগোছে ডানে বামে ঘাড় বাঁকিয়ে খানিক সতর্ক হলো। ঠিক পর মুহূর্তে রাগে ক্ষোভে আচানক এক বলিষ্ঠ থাপায় আঁকড়ে ধরে তরুণীর ক্রমশ গ্রীবাদেশ। এই অতর্কিত আক্রমণে ভরকায় মিলা, তরাক বিস্ফোরিত দৃষ্টি সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো গম্ভীর পুরুষের শক্ত মুখবয়। সহসা আটকে ওঠে তরুণী, গ্রীবাদেশে শক্তপোক্ত হাতে জোর বাড়তেই তক্ষুনি কোকিয়ে ওঠে সে, দুহাতে খামচে ধরে এডুইনের হাতখানা। তবে বালাই শার্ট। এডুইন আজ বড্ড তেজি, কিছুতেই ছাড়ছে না বেচারির গ্রীবাদেশ। উল্টো কটমট কণ্ঠে হিসিয়ে শুধালো, আই টোল্ড ইউ গ্লুপায়া, মুনবার্ডের কাছ থেকে দূরে থাকতে বলেছি। ওকে ওর মতো ছেড়ে দে, না হলে তোর একদিন তো আমার যে কদিন লাগে, মাইন্ডেড। এহেন কথায় স্থবির হলো মিলা, ছল ছল দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল সম্মুখে। গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাত সরালো তরুণীর গ্রীবাদেশ থেকে। গড়ান পায়ে উল্টো ঘুরতে পেছন থেকে ভেসে এলো মিলার এলোমেলো কণ্ঠ, মুনলাইট। নিষ্পাপ এডুইন, দুনিয়ার কোটকাচালির সম্বন্ধে সে এখনো বড্ড অজ্ঞ। তার মতো নিষ্পাপ মেয়েটার জীবনে মনস্টারের মতো হিংস্র মানবের কোনো ঠাঁই নেই। নয়তো একদিন দেখা যাবে অভিশপ্ত মনস্টারের অভিশাপের ছায়ার পদতলে মেয়েটা তার প্রাণ হারাতে হচ্ছে। এই কুরসতিটা জানার পরে আপনি কিভাবে চাইলেন মুনলাইট মনস্টারের হোক? থমকে দাঁড়ায় এডুইন, শিরদাঁড়া সোজা করে সামান্য ঘাড় বাড়িয়ে তাকাতেই গমগমিয়ে গলায় আওড়ায়, প্রতিটা মানুষের নিয়তির আগে থেকেই নির্ধারিত থাকে গ্লুপায়া, আমরা কেবল কাঠপুতুল। ঠোঁটের কোণে আচমকা তার ছেলের হাসি ফুটলো তরুণীর, সিক্ত চোখ দুটো অঝোর ধারায় নোনা জল গড়াচ্ছে। তা আগ বাড়িয়ে মুছে দেবার উদ্যোগ দেখালো না মিলা। সে উল্টো কণ্ঠে গম্ভীর ছাপ ফুটিয়ে আওড়ালো, অভিশাপকে জোর করে নিয়তি বানাতে যাচ্ছেন এডুইন। এ পর্যায়ে হুট করে রহস্যময় বাঁক হাসলো এডুইন, চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব ঢেলে ইতস্থ দৃষ্টি কণ্ঠে শুধালো, যাদের নিয়তি বহু আগে থেকে জোড়া, তাদের আবার জোড়া করার কি আছে গ্লুপায়া? যেখানে মনস্টার তার ইউজ করা সামান্য টিস্যু নিজের কাজ ছাড়া করে না, সেখানে সে তার বিবাহিত স্ত্রীকে কিভাবে নিজের কাছ থেকে দূরে রাখবে? ইজ নট দিস ফানি? মুহূর্তে এক অদৃশ্য বজ্রপাত ঘটল মীরার মাথার ওপর। চোখ দুটো বিস্ফোরিত আকারে ছুটে গেল তার কপাল। মুখভয়ে দেখা মিলল অবিশ্বাসের ছাপ। বেচারির কণ্ঠে কাঁপছে এবার, সর্বাঙ্গে বইছে ঝড়। সে কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কি বললে? মনস্টারের স্ত্রী? মুনলাইট? তরুণীর কণ্ঠ বড় এলোমেলো।
মাঘ মাসে হাড় কাঁপানো ঠান্ডা নেয় ক্রমশ জমে যাচ্ছে তার কণ্ঠা। এডুইন বাঁকা হাসলো ফের, খানিক সময় নিয়ে ফের গমগমিয়ে গলায় শুধালো, তাদের দুজনের মাঝখানে যে আসবে, আই সোয়ার আমি নিজ হাতে তাকে ছিন্ন ভিন্ন করব, দরকার পড়লে তোকেও। রাত 2:35। পেন্ট হাউসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কামরা দ্য সেভনিয়র রুম, যার আলো আর জ্বলে মলে উঠছে একদম। বিশাল এই কামরায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে এক অদ্ভুত নিস্তবতা। কক্ষের ঠিক একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক, যার উপর বড্ড গুছিয়ে রাখা অসংখ্য কাগজপত্র। বলিষ্ঠ রুরমানব আজ যথেষ্ট মনোযোগী। ডেস্কের গায়ে বিছিয়ে দিয়েছে একখানা মসৃণ পৃষ্ঠা, সেথায় দক্ষ হাতে আঁচড় বসাচ্ছে পেন্সিলের, আঁকছে ছক, মাঝে মধ্যে আঙ্গুল দিয়ে নাড়াচ্ছে ডেস্কের ওপরে দাঁড় করিয়ে রাখা গ্লোবালটাকে। তার শক্তপোক্ত আঙ্গুলের ভাঁজে আটকে রাখা পেন্সিল মনোযোগের শুরুর সাথে হয়েছে সুদর্শনের দৃষ্টি। ঘাড় সামনে বরাবর, বাবরিঘাট চুলগুলো উন্মুক্ত, এলোমেলো বেহায়া কায়দায় তারা কেবল ছুঁয়ে যাচ্ছে ফর্সা যুবকের ললাট। ক্ষীণ ভাঁজযুক্ত দৃঢ় চোয়ালখানায় পেশি টান টান, হালকা খোঁচা খোঁচা দাড়ি দেখা দিয়েছে গালের পাশে। আলোর তীর্যক রশ্মি গাল ছুতে না কেমন ব্লেডের ন্যায় চকচক করছে দেখো। মনোযোগে প্রিয়াংশী করা ঠোঁটের কোণে বারবার কামড়াচ্ছে যুবক। তার বলিষ্ঠ বাহু দুটো উন্মুক্ত, পরনে এখনো কালো রাঙা ট্র্যাঙ্ক টপ, সেই সাথে পড়েছে বড্ড ঢিলে ঢালা একখানা ঘিয়ে রঙা ট্রাউজার। সৌন্দর্যের দিক থেকে সে যেন মানুষ নয়, সাক্ষাৎ গ্রীক দেবতা। মুগ্ধের আজ বেশ ব্যস্ততা, কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে চোরাচালান নিজ আয়ত্তে আনতে সে কি দক্ষ ছক আঁকছে সে। মনোযোগ নেই বিন্দুমাত্র হেরফের। তবে এরই মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড। ছকের মসৃণ পৃষ্ঠায় পেন্সিলের তীক্ষ্ণ আঁকা বেশ কবার ঘোরাতে আচানক সেথায় ফুটে ওঠে সপ্তদশীর কোমল অধর যুগল। আর অমনিতেই অভ্যন্তরে ঝাটকে খেল মুগ্ধ সন্ধিহান চোখে। তৎক্ষণিৎ খানিক ফের কাগজ পানে তাকাতে উধাও হয়ে গেল দৃশ্যপটের রূপ। মানব কেমন বিরক্ত হয়ে দাঁত ছোয়ালো ঠোঁটের কোণে, পেন্সিলের গড়া দিয়ে নিচের ঘাটা সামান্য চুলকে বাঁদিকে বাড়ালো পা। খানিকটা দূরে দাঁড়িয়ে রাখা ক্যানভাসের গায়ে ঝুলতে কাগজের একটা একটা উল্টে পাল্টে আচানক কাগজটার গায়ে ভেসে উঠল সপ্তদশীর কোমল উদর। ফের বহরকায় মুগ্ধ, চোখ দুটো বিভ্রম, লেপটে খানিক বুঝে নিল ফের। তাকাতেই খেয়াল করে সে কেমন আলতো করে ধরে রেখেছে সপ্তদশীর মেধিন মসৃণ উদর ঢাকা কাপড়খানা, যা ধরে রাখা দরুন স্পষ্ট দর্শন মিলেছে মেয়েটার নাভি কোমলের দিকটা। তক্ষুনি কাগজের গা থেকে হাত সরিয়ে অদূরে ছিটকে গেল বলিষ্ঠ পুরুষ শক্তপোক্ত কোমরটা, আর আচানক স্পর্শ করতে ডেস্কের গা ভরকানো কণ্ঠ পড়ে অস্ফুটভাবে বেরিয়ে এলো, হোয়াট দ্য ফক আই এম সিইং। তৎক্ষণাৎ উত্তর পেল না রুরমানব, কেবল বাড়ালো তার হাঁসফাঁস। বদনের অস্থিরতা বাড়তেই যুবক চুলকাতে থাকে নিচের চুলগুলো। বদনের অস্থিরতা থেকেই যুবক চুলোই বাড়াচ্ছে নিচের সকল কাজকর্ম। এই আকাশময় বিরক্তি সব গটগটিয়ে এগোতে কামরার বাঁদিকে, সেখানে বাঁধিয়ে রাখা হয়েছে ছোট্ট একখানা বার কাউন্টার, নামি দামি বিদেশি অ্যালকোহল ডিসপ্লে কালেকশন পরিপূর্ণ। যুবক তড়িঘড়ি করে কাউন্টারে প্রবেশ করে। ডিপ্লেস কালেকশন থেকে বেশ পুরাতন দুটো ওয়াইনের বোতল নিয়ে এসে নিঃশব্দে বসলো রাউন্ড টুলের ওপর। কাউন্টার ডেস্কে সাজিয়ে রাখা বেশ কিছু কাচের গ্লাস, অথচ শ্যাডো মনস্টার সেগুলো ছুঁয়েও দেখলো না, উল্টো ধরলো ধারালো দাঁতের শক্তপোক্ত জোরের সাহায্যে এক ঝাটকায় খুলে নিল বোতলের ক্যাপ। অতঃপর গপ গপ করে গিলতে লাগলেন অতি মাত্রার তরল মদ। মাত্র মিনিট তিনেকের ব্যবধানে সম্পূর্ণ ওয়াইনের বোতল শূন্য করে থামলো মাফিয়া বিস্ট। আশ্চর্য, এখনো বিন্দুমাত্র নেশা হয়নি তার, চোখ দুটো হয়নি ঝাপসা। যুবক বেজায় বিরক্ত এরূপ কাণ্ডে তড়িঘড়ি করে অপর বোতলের ক্যাপটা খুলে ফেলে। চুমুক বসাতেই তার আগে একইভাবে সম্পূর্ণ বোতলের তরল খালাস করা শেষে মুগ্ধের বোধগম্য হলো তার আজ নেশা হচ্ছে না। কিন্তু কেন, কি করলে নেশা ধরবে তার? এহেন চিন্তায় ফের হাঁসফাঁস করে ওঠে বেপরোয়া যুবক। তরাক বসা থেকে উঠে চলে গেল।
ডিসপ্লে কালেকশন সন্নিকটে। ডিসপ্লে সেলফের ঠিক ডান পাশে একটা ছোটখাটো ড্রয়ার, তার একটানে খুলে ফেলতেই দৃশ্যমান হলো বেশ কিছু অব্যবহৃত সিরিজ, তরল ড্রাগস সমূহ। মুগ্ধ কোনরূপ কাল বিলম্ব না করে তখনই ড্রাগ থেকে তুলে আনলো দুটো সিরিজ ড্রয়ার থেকে। ছোট কাচের সিরিজে পরিপূর্ণ থাকা হলদেটে তরল সিরিজে টেনে নিতে আলগোছে পুশ করলো নিজ দেহে। একে একে দুটো সিরিজ সবটুকু তরল ক্রমশ প্রবেশ করে হৃদয় মানবের বলিষ্ঠ দেহ মুহূর্তে বেড়ে গেল তার শরীরের কম্পন, ধরফড়িয়ে উঠল তার হৃৎপিণ্ড। পাহাড় সম দেহটা যা নড়ছে না। যুবক আলগোছে বুঝে নিল দুটো চোখ। প্রায় মিনিট পাঁচেক পর খানিকটা স্থির হলো রূঢ় মানবের বলিষ্ঠ দেহ। পর্দা সরল চোখের ওপর থেকে। পরপরই ফের হতবাক হলো মুগ্ধ। এবারও মাতাল হয়নি সে। আশ্চর্য, এ আবার কোন রোগে ধরা দিল তার মাঝে। অস্থির হলো মাফিয়া বিস্ট। বাহাতে ঘা ডলতে ডলতে কামড়ে ধরল নিচের ওধর। চোখ দুটো সামান্য কোচাতেই মনুষ্পটে ভেসে ওঠে সপ্তদশী নির্বন মুখখানা। তক্ষুনি চোখ মেলে মুগ্ধ। অবাধ্যে নেই অশান্ত হৃৎপিণ্ডের ওপর কঠিনভাবে হাত ছুঁয়ে আনমনে বিড়বিড় করল, তুই আবার কবে থেকে আমার নেশা হতে শুরু করলি রে সিগনোরাম? টুলু টুলু কদম, পাহাড় সম দেহটা নড়বড়ে। এক হাতে পরিপূর্ণ লালচে রামের বোতল, অন্য হাতে জ্বলন্ত সিগার। রোমানবের পায়ের গতি নিঃশব্দে এগোচ্ছে সপ্তদশীর কক্ষের পানে। অন্ধকারে আচ্ছন্ন করিডর, নীরবতা বিরাজমান। তা ভেঙে যুবক আলগোছে এসে দাঁড়ায় মাহির কক্ষের সম্মুখে। স্বচ্ছ কাচের স্লাইডিং দরজার ভেতর থেকেই লাগানো না, তাই টের পেতেই ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। পরপর আলতো করে বৃদ্ধাঙ্গুল ছোলো দরজার নবের গায়ে। অমনি স্ক্যানযুক্ত নবখানা আপনা আপনি খুলে দিল দরজার লক। যুবক বড্ড সতর্কতার সঙ্গে দুয়ার খুলে প্রবেশ করলো কক্ষে। পিনপতন নীরবতায় ছেয়ে আছে কক্ষটা। সিলিংয়ের ঝুলন্ত ঝাড়বাতি অফ করে রাখা। বিশাল কক্ষের চারপাশে দেওয়ালে ঝুলছে ছোট ছোট ল্যাটিনের মৃদু আলো। যুবক এগোচ্ছে, তবে এগোনোর এক পর্যায়ে তার হঠাৎই খেয়াল হলো নিজ আঙ্গুলের ভাঁজে আটকে রাখা জ্বলন্ত সিগারের কথা। অমনি যুবক তড়িঘড়ি করে সিগার ছুঁড়ে মেলল মেঝেতে। পায়ের ওষ্ঠ পৃষ্ঠতলে সিগারেটটা বেশ রূঢ়ভাবেই মাটির সাথে মিশিয়ে দিল। বিড়বিড় করে আওড়ালো, পিচ্চু আমার সিগারেট ধোয়া সহ্য করতে পারে না, তা কি আর ভুলে গেলে চলে? সিগারেট জ্বলন্ত আগুনটুকু পরিশেষে নিভে গেল। যুবক খানিক ফোঁস করে নিঃশ্বাস ফেলে পায়ের গতি টানলো। প্রায় মিনিট পাঁচেকের ব্যবধানে এসে দাঁড়ালো মখমলি বিছানার সম্মুখে। সপ্তদশী গভীর নিদ্রায় ডুবে আছে। নাকে সরু ছিদ্র দিয়ে ভেসে আসছে শব্দ। যুবকের তখন কি হলো কে জানে। সে কেমন মন্ত্রমুগ্ধে নেয় আলগোছে পা ভেঙে বসে পড়ে মেঝেতে। হাতের থাকা কাচের বোতলটা নিঃশব্দে পাশে রেখে বিছানার কোলে কনুই ঠেকিয়ে রুশুদি কিং অতপয় কনুয়ে ভার দিয়ে হাতটা নিজের গালের পাশে চেপে রেখে গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটার ঘুমন্ত মুখপানে। বড্ড সতর্ক কণ্ঠে বিড়বিড় করে বলল, খুব শান্তি তাই না রে বান্দির মেয়ে? আমার ঘুম কেড়ে নিয়ে প্রাণ ভরে ঘুমাচ্ছিস? এত সুখ তোর কপালে সইবে তো? ঘুমন্ত মাহি ধরাই শুনল সে কথা। সে তো মত্ত গভীর নিদ্রায়। তার ঘুমন্ত সুশ্রী মুখ, যা সর্বত্র গভীর ঘুমে ছেয়ে আছে, যার পাদতলে গোটা রুশুদি কিং এর সাম্রাজ্য নত করে রাখা। আজ সেই রুশুদি কিং কিনা বসে আছে তারই শত্রুর মেয়ের সম্মুখে। তৃষ্ণায় চাতকের ন্যায় মেটাচ্ছে নিজে তৃষ্ণা। মেয়েটার দিকে তাকিয়ে চোখ দুটো তৃষ্ণা যেন তৃপ্তি পাচ্ছে। তার বিমুগ্ধ নয়নের সেই বিন্দু মাত্র অনীহা। ঘুমন্ত মাহিতকে অতি আগ্রহে অবলোকন করছে সে। সে বারবার চুমুক বসাচ্ছে রামের বোতলে। মুখ ভর্তি মাদকীয় তরল নিয়ে ঢোক গিলে পরক্ষণে কপট বিরক্তিকতা ভাব নিয়ে বিড়বিড় করে বলে ওঠে, রোজ পানি দিয়ে স্নান না করে মদ দিয়ে স্নান করেছিস নাকি বান্দির মেয়ে?
তোকে দেখলে এত নেশা ধরে কেন? থমকালো মুগ্ধ, ফের মুখ ভর্তি তরল নিয়ে ঢোক গিলে সময় করে। অতঃপর আবারও মেয়েটার দিকে তাকিয়ে ক্ষীণ দৃষ্টিতে। তার অবাধ্য মনে হুট করেই ইচ্ছা জাগলো মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে। যুবক করলোও তাই। বিছানার কোলে নিজের মাথা এলিয়ে দিল, আলগোছে তর্জনী বাড়ালো মেয়েটার ঘুমন্ত মুখশ্রীর অভিমুখে। টুকটুকে লাল হয়ে থাকা নাকের ডগাটা আলতো করে ছুঁয়ে দিতেই যেন রাজ্যের জয়ে নেয় আনন্দ পেল মুগ্ধ। বাচ্চাদের ন্যায় বিছানার কোলে মুখ লুকিয়ে হেসে লুটোকুটি খেতে থাকলো দ্য রুশোদি কিং শ্যাডো মনস্টার। পরপরই নিষ্পাপ ভঙ্গিতে বাদামি ঠোঁট দুটো উল্টে আওড়ালো, ইউ আর সো কিউট সিগনোরা, একদম একটা আদরে বিড়াল ছানার মতো। কথাটুকু শেষ করতেই সাথে সাথে ঘুমন্ত সপ্তদশী খানিক নড়ে ওঠে। ঘুমের ঘোরে তার হাতটা আচমকা সরে এলো খানিকটা। আনমানে বিছানার বাইরে পড়তে গেলেই রুড়ো মানব তক্ষুনি নিজের রুক্ষ হাতের উল্টো পিঠখান আলগোছে ছুঁয়ে দিল মেয়েটার হাতের ওপর। ঘুমে আচ্ছন্ন সপ্তদশী টের পেল না তা। খানিক নড়ে চড়ে আবারও তলিয়ে গেল গভীর নিদ্রায়। যুবক ঠোঁট কামড়ে হাসে, অথচ চমৎকার কি নীরব সে হাসি। ঘাটটা সামান্য কাত করে নিজে উদ্যত হলো, খোঁচা খোঁচা দাড়িতে আব্রত গালটা আলতো করে ছোঁয়াতে সপ্তদশীর হাতের তালুতে। মেয়েটার পানে মুগ্ধ নয়নে তাকে হুট করে বলে বসলো, হুটহাট নিজের ভুল, শত্রুর মেয়ের প্রেমে পড়ার স্বভাব আমার নেই সিগনোরা। তবে তুই চাইলে সমাজ, জাত, ধর্ম সবকিছু ভুলে গোটা এক জন্মের জন্য আমি তোর ওই বিধ্বংসী চোখ দুটোর মায়ায় ডুব দিতে পারি, যদি তুই একবার চাস তো। সপ্তদশী শুনল না সে কথা। শুনলে থোড়ায় বসে থাকতো। তাকে ছোঁয়ার অপরাধে এতক্ষণে নিশ্চয়ই রুড়ো মানবকে বলে বসতো, দূর হন আমার চোখের সামনে থেকে অসভ্য লোক। ঘামে জবজব অবস্থায় শ্যাডো মনস্টারে পেটানো দেহখানায় সদ্য জিম সেরে বেরিয়ে এসেছে বলে কথা। গটগট পায়ে নিজ কক্ষে ঢুকে ক্লোজেটের পানে এগোতেই যুবকের কর্ণকড়ি আচানক ভেসে আসে অপরিচিত একখানা কণ্ঠ, আপনি আমায় ভুলে গিয়েছেন? সহসা থমকায় মুগ্ধ। চলতি পথে ঘাড় বাঁকিয়ে তাকাতে অমনি দেখা গেল সপ্তদশীকে। যুবক কিয়ৎক্ষণ স্থির দৃষ্টে তার পানে তাকিয়ে থেকে আচানক গল বাঁকিয়ে হাসলো। প্রদমে ফের ক্লোজেটের পানে এগোতে এগোতে গমগমে গলায় শুধালো, আবারও আসলি? সারা রাত দেখলাম তো তোকে, এইটুকু তো মন ভরেনি, এখন দিনের বেলাতেও আসা শুরু করে দিয়েছিস? সপ্তদশী গাল ফোলালো, দু হাত বুকের কাছে বেঁধে নিয়ে কাপড় মন খারাপের সুরে বলল, আপনি তো আমায় দেখেননি। দেখেছেন ওকে? দাঁতের সনে ঠোঁট পিষে হাসলো মুগ্ধ। ক্লোজেটের দুয়ারে খুলে একখানা তোয়াল বার করে হাতে নিল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া তুলতুলে হাত এসে আচানক আঁকড়ে ধরে বলিষ্ঠ পুরুষকে। মুগ্ধ নির্বিকার ভাবলেশীন ভঙ্গিতে ক্লোজেটের দুয়ার আটকে আলগোছে বুকের কাছ থেকে নামিয়ে নিল সপ্তদশীর দুহাত। পরক্ষণে পেছন ঘুরে নতমুখীর পানে তাকাতেই মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভরাট কণ্ঠে বলল, বসে থাক, আমি আসছি। আড়মোড়া ভাঙছে মাহি, লম্বাটে হামি টানলো সে। মখমলি বিছানার কোলে ডুবে থাকতেই চোখে দেখা গেল দয়া পড়ে জন্য আজ তার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। মেয়েটা কেমন আড়মোড়া ভাঙতে ভাঙতে নিবু নিবু চোখ জোড়ায় পর্দা সরালো। পরক্ষণে অস্পষ্ট দৃশ্যপটের সম্মুখে এক অদ্ভুত চেহারা দৃশ্যমান হতেই সামান্য চিৎকার দিয়ে ঘুম ছেড়ে উঠে বসে ধরফট করে মাহি। এদিকে তার অমন চিৎকার শুনে হতভম্ব ক্লারা। তখনই নাটকীয় ভঙ্গিতে চেপে ধরে নিজের বুক। মধ্যকার দূরত্ব খানিকটা বাড়িয়ে মেয়েটা কুঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করে সন্দেহ গলায় বলে, কি হলো তোমার বেবি গার্ল? এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? নিজেকে সামলাতে বেশ বেগ পোহাতে হলো মাহির। এখনো ধরফর করছে বুকটা। ঘুম ভাঙতেই চোখের সামনে এমন থার্ড জেন্ডারের কাউকে দেখলে কেনা ভয় পাবে শুনি? মেকআপ কি মুখে যা মেকআপ দিয়ে মুখে যা হাল করেছে মাহি অভ্যন্তরে বেশ বিরক্ত হলেও বাইরে তা দেখালো বড্ড স্থির। খানিক সময় নিয়ে ইতস্ত করে কণ্ঠে বলল, ইয়ে মানে এমনি, আপনি এখানে কেন? গাল ভর্তি হাসল ক্লারা। এক হাতে নিচের ববকাট চুলগুলো খানিক বাতাস সরিয়ে নাটকীয় ভঙ্গিতে আওড়ালো।
তোমার মর্নিংটা আর একটু থ্রিলিং করার জন্য এসেছি বেবি গার্ল, কাম লেটস গো উইথ মি বেবি। কতটা বলতে দেরি মাহির হাত দুটো টেনে ধরে দাঁড় করাতে দেরি করেনি ক্লারা। মেয়েটাকে কোনোভাবে বলবার সুযোগ না দিয়ে সে কেমন টানতে টানতে নিয়ে ছুটে চলল কক্ষের বাহিরে। এদিকে মাহি হতবিম্বক, বারবার ক্লারাকে সতর্ক করে বলে যাচ্ছে, আস্তে ছোট ক্লারা, আমি পড়ে যাব তো। শুনল না ক্লারা, মেয়েটাকে নিয়ে পাড়ি দিতে লাগলো প্রশস্ত করিডোরের সিঁড়ি। সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে উঠতে যেতেই দেখতে পেল মাহি কেমন সন্দেহন গেলে প্রশ্ন ছুঁল, ছাদে নিয়ে যাচ্ছে কেন? তখনই ঘাড় বাঁকিয়ে তাকালো ক্লারা, হাসি মুখে দৃষ্টি নত করে আওড়ালো, বলেছিলাম না তোমার সকালটা থ্রিলিং করব। আফটার অল রুশো দিস সিগনোরা বলে কথা। ধরে নাও এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। কথাটা বোধগম্য হলো না মাহির, তবুও সে পা বাড়ালো ক্লারার সাথে। ছুটতে ছুটতে টপ ফ্লোরের অভিমুখে এসে দাঁড়ায় ক্লারা এবং মাহি, দুজনেই বেশ হাঁপাচ্ছে। মাহি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলেও দুষ্টু ক্লারা তখনই দরজার আড়ালে লুকিয়ে উকি দিল ছাদের পানে। সেখানে সুইমিং পুলের শীতল পানির গভীরে সাঁতরাতে মধ্য মাফিয়া মনস্টার দুহাত দুদিকে ছাড়িয়ে চিত হয়ে সাঁতরাচ্ছে তিনি। আশেপাশে তেমন একটা ভ্রুক্ষেপ নেই তার। ক্লারা ফের মুগ্ধ হলো মনসারে ডুবন্ত পেটানো দেহখানার বাহ্যিক সৌন্দর্যে। সে কেমন লাফিয়ে উঠলো দাঁড়িয়ে থেকে। তা দেখে বেশ বিরক্ত মাহি মুখ কুচকে বিড়বিড় করে বলল, কি যেন। অথচ ক্লারা সেদিকে হুঁশ নেই। সে হত ব্যস্ত রুশদি কিংকে চোখ দিয়ে গিলে খেতে। আকর্ষণীয় সুদর্শন যুবকের গা দেখে ক্লারা কেমন হুট করে বলে ওঠে, লুক অ্যাট হিম বেবি গার্ল, উফ হ্যান্ডসাম। পানিতে আগুন ধরিয়ে যাচ্ছে। মাই গস, কেউ প্লিজ এসি অন করো, রুশদি কিং এর রূপের আগুনে জ্বলে পড়ে যাচ্ছি আমি। এহেন কথায় থমথম খেলো মাহি। তক্ষুনি নিচের উকি দিল ছাদের পানি, আর অমনি মুখে সাঁতরাতে দেখে বিরক্ত বোধ করলো। বিরক্তি বাড়লো তার আরো। সে এক প্রকার বিরক্তি নিয়ে বলল, তো যাও না ক্লারা, নিচে গিয়ে আগুনটা নিভে দিয়ে আসো। আই উইশ আমি যদি পারতাম। অলক্ষে গলা বাঁকায় মাহি, গালটা বাঁকিয়ে দুহাতে বুকের কাছটা ভাঁজ করে ভাবলেশীন ভঙ্গিতে আওড়ায়, পারবে না কেন? অবশ্যই পারবে, তুমি চাইলেই পারবে। কেন জানো, আমার মনে হয় তোমাকে আর বিস্টকে, নো নো আই মিন তোমাকে আর মনস্টারকে পাশাপাশি খুব ভালো মানাবে, জাস্ট লাইক মেড ফর ইচ আদার। আশ্চর্য হলো ক্লারা, তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটার পানে, হতবাক কণ্ঠে বলল, বেবি গার্ল তুমি এইসব কি বলছো? রুশদি কিং সিগনোরা হওয়া সত্ত্বেও এসব বলছো? তোমার জেলাস ফিল হচ্ছে না? মুখ কুচকে নেয় মাহি, হাত দিয়ে মাছে তারাবার ভঙ্গি ধরেই বলে ওঠে, না তো, কেন জেলাস হব? জেলাস হবার কথা ছিল নাকি? ক্লারার বিচক্ষণী চোখ তাকিয়ে আছে মেয়েটার পানে। অদৃশ্যে কিছু পরখ করেই ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে শুধালো, হয়তো তোমার জায়গায় আমি হলে এতক্ষণে কেউ আমার রুশদি কিংকে নিয়ে কথা বলে চুল ছিঁড়ে ফেলতাম। মৃদু হাসলো মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ দুটো নামিয়ে উল্টো পথে পা বাড়াতেই হুট করে ভেসে এলো মুগ্ধের গমগমিয়ে কণ্ঠ, আবে এই বাঁধে মেয়ে, ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? দেখতে ইচ্ছে হলে সামনে আয়, সব পরিষ্কার করে দেখিয়ে দেই। সহসা আতকে ওঠে ক্লারা। ভয়ে তটস্থ মাহিকে রেখে ছুটতে পালালো উল্টো পথে। এদিকে মাহি হতভম্ব, ক্লারা এটা কি করলো? তাকে ফাঁসিয়ে রেখে নিজে চলে গেল। এবার কি করবে সে? ভাবতে ভাবতে বোকা মানবী তখনই সরে গেল দরজার কাছ থেকে। নতমুখী করিডোর দিয়ে হাঁটতে গেলেই আচানক অবিচেতন মনের কথা উত্থাপিত হলো কিউটির কথা। দুটো দিন ধরে দেখে না বেচারাকে, কে জানে প্যালেসে কেমন আছে। কিউটি চিন্তা হুট করে মনটা বিষগ্ন হলো সপ্তদশীর। পায়ে টানলো রোখ। মনে মনে ভাবলো, বিস্টকে যদি বলি কিউটিকে এনে দেবার কথা, তাহলে কি সে এনে দেবে? চিন্তা হাঁসফাঁস করে ওঠে মাহি। নত দৃষ্টি যুগল খানিক কোচাতেই খেয়াল হয় সম্মুখে রুক্ষের দুয়ার খোলা। বৃষ্টি নিশ্চয়ই গোসল সেরে এখানেই ঢুকবে। এরূপ ভাবনায় বোকা মানবী চটজলদি পা বাড়ে সেদিকে। অতঃপর টুপ করে ঢুকে পড়ে কক্ষে। সদ্যে সাঁতরানো শেষে পুল থেকে উঠে এসেছে রুড়ো মানব, কোমরে পেঁচানো একখানা সফেদ রঙের তোয়ালে।
ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে এখনো। ভেজা চুলে হাত বোলাতে বোলাতে বলিষ্ঠ মানব গটগট পায়ে ঢুকলো নিচে ড্রেসিং রুমে। তবে রুমে ঢুকে তার নজর গিয়ে আটকালো আদরে দিভানে জড়সড় হয়ে বসে থাকা সপ্তদশীর পানে। যুবক এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি সরালো। শক্ত মুখে অভ্যন্তরে বিড়বিড় করে বলল, এই হ্যালুসিনেশন এখনো যায়নি? মনে মনে কথাটা আওড়ালে পরক্ষণে যুবক আলগোছে আটকে দিল কক্ষের দুয়ার। অতঃপর মেয়েটা এক প্রকার উপেক্ষা করে ধূপধাপ পায়ে এগিয়ে গেল ক্লোজেটের সম্মুখে। ভাবলেশীন ভঙ্গিতে দুহাত কোমরে থেকে তোয়ালেটা খুলে ফেলতেই আচানক পেছন থেকে ভেসে এলো সপ্তদশীর চিৎকার ধ্বনি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার শাটার বন্ধ করুন, অসভ্য নির্লজ্জ বেহায়া লোক। এহেন চিৎকারে হকচকিয়ে ওঠে মুগ্ধ। তড়িঘড়ি করে হতবুদ্ধের ন্যায় পিছে ঘুরে তাকাতে চিৎকার দিয়ে পিঠ ঘুরিয়ে উল্টো দিকে তাকায় মাহি। চোখ দুটো দুহাতে আটকে রেখে গজগজ করতে থাকে মুগ্ধ। কেমন হতবক কণ্ঠে বলে, হোয়াট দ্য ফক, তুই আমার হ্যালুসিনেশন না? আজকের পর্বটা এই পর্যন্ত ছিল। তো যে কথাটা আপনাদের বলতে চাই, যারা হচ্ছে লেখিকা আপুর পেজ থেকে গল্প পড়েন বা হচ্ছে আপুর কালকে নোটিশটা দেখছেন, তাদের জন্য এটা আমার ছোট মেসেজ বলতে পারেন। আপনারা হচ্ছে যাদের বিষয়ে হচ্ছে লিগে নামতেছেন, তারা আগে ভালোভাবে খোঁজ নিন, তারপরে আরেকজনকে বাজে মন্তব্য করবেন। শুধু শুধু একজনের বিষয়ে খারাপ কথা বলার আগে ভেবে নেবেন যে আসলে কি সে দোষী কিনা। আমি হচ্ছে কালকে পোস্টের মাধ্যমে দেখা দিছি যে আমি লেখিকার থেকে অনুমতি নিয়ে দেন গল্প দিছি। আমার চ্যানেল এটা গল্প বাই জান্নাত বা গল্প বাই জান্নাত 01, যেটাই বলেন, আমি যে সকল গল্প দেই আমি অবশ্যই লেখিকার সাথে কথা বলি। সে অনুমতি না দিলে আমি তার গল্প দিই না। আমার কোনো শখ নাই যে কষ্ট করে আমি ভিডিও দিব আবার সেই ভিডিওর জন্য আরেকজনের কথা শুনবো, বা সে হচ্ছে যদি কোনো ধরনের ক্লাইমের জন্য বা হচ্ছে ইউটিউব টিম বলেন, ফেসবুক টিম বলেন, যেটাই বলেন, সে যদি হচ্ছে অভিযোগ দেয়, তো সেই ক্ষেত্রে ইউটিউব থেকে আমার বিষয়ে স্ট্রাইক আসবে। তো আমি কেন হচ্ছে কষ্ট করে স্ট্রাইক খাইতে যাব ভাই? না চাই না আরেকজনের সম্পর্কে ফালতু কথা বলবেন না। আমরা ফাতরা লোক না, ফাতরা লোক আপনারা, যারা হচ্ছে অন্যের বিষয় না চায় না একজনের একদম বিগ ফ্যান হয়ে তার পরিবর্তে এসে কথা বলতেছেন। লেখিকা বলছে ঠিক আছে, কিন্তু আমরা তো আর লেখিকার অনুমতি ছাড়া নিয়ে নাই। আপনারা কি জানেন আমরা ছাড়া নিছি কি না ছাড়া নিছি? সে যখন বলছে যে দেওয়া যাবে, দেন আমি গল্পটা শুরু করছি। এখন সে বলতেছে যে তার পেজ ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে তার গল্প দেওয়া যাবে না যতদিন গল্পটা রানিং চলে। তো আমি লেখিকাকে কালকে এটা দেখার পর লেখিকাকে মেসেজ দিছি, এখনো মানে সে সিন করছে, আমাকে এখন পর্যন্ত কিছু জানায় নেই। তো সে যদি আমাকে বলে যে হ্যাঁ আমি বলছিলাম দিতে, এখন আপাতত দিবেন না, আমি গল্প শেষ করি তারপরে দিবেন, তো আমি হ্যাঁ সেটা মাইনে নিতে আমি বাধ্য। কারণ গল্প আমি লেখি না ভাই, আমি ভয়েস দিই। সে যেহেতু লেখে তার জিনিস, সে আমাকে যদি অনুমতি দেয় যে দেন আমি দিব, সে যদি বলে যে না কখনো আর দিতে পারবে না, তাহলে এই যে আমি যেই পর্যন্ত দিছি দ্যাটস এনাফ, আমি আর দিব না। আর সে যদি বলে যে না আপনি কন্টিনিউ করতে পারেন, তো আমি কন্টিনিউ করব। মাঝখান থেকে যে আপনিও পাঠিকা আমিও পাঠিকা, আমরা আপনিও যেমন সাধারণ আমিও সাধারণ, লেখিকাদের মতো অসাধারণ হইতে চান না। লেখিকাদের একদম অনেক ভালো ফ্যান সাজতে গিয়ে নিজেদের মান সম্মান খোয়েন না। এই যে কাজগুলো আপনারা করতেছেন এটা কি ভালো? মানে আমরা কি এতটাই কি যে আমরা কিচ্ছু বুঝি না, কিছু না বুঝে আমরা একটা চ্যানেল খুলে নিয়ে বসে আছি, আর আপনারা এসে আমাদের গালমন্দ করবেন, আমরা সে আপনাদের গালমন্দগুলো খাবো? মানে ভাই যদি আপনার মনে হয় যে হ্যাঁ যে আমরা ভুল করতেছি, আর আপনি জিজ্ঞাসা করতে পারতেন, আপনি সে ধরনের কথা বলতে পারেন না। অনেকেই দেখতেছি ফেসবুক বলতেছে আপু ওটা দিবেন না হ্যান ত্যান। ভাই আমি তো ওনার অনুমতি নিছি, উনি যদি আমাকে বলে যে হ্যাঁ দিও না, দিব না, কারণ এটা আমার না, এটা আমি মাইনা নিতে বাধ্য। কিন্তু কিছু কিছু যে বেশি বোঝা অতি চালাক পাটিকার যে চুল ছেঁড়াছিড়ি করে, এটাই খারাপ। যেমন এই যে বিশ্বকাপটা নিয়ে দেখেন খেলতেছে আর্জেন্টিনা ব্রাজিল, চুল ছেঁড়াছিড়ি করতেছে সাধারণ হচ্ছে কি বলে সাধারণ ফ্যানরা, অথচ এরা কি, এদের কিছু না। ওদের ভিতরে কিন্তু ঠিকই নিজেদের মধ্যে বন্ডিং আছে, ওরা অবশ্যই নিজেদের সবটুকু বেস্টটুকু দেওয়ার চেষ্টা করতেছে। মাঝখান থেকে আমি আপনি কিছু বুঝি না, মাঝখান থেকে চিলাচিলি করতেছি, একজন আরেকজনের নিয়ে ট্রোল করতেছি। অবশ্য সবাই কিন্তু সবার জায়গা থেকে সঠিক, অথচ ভুল কি আমরা সাধারণ পাবলিক। মানে বাঙালিদের চুলকানিটা সবসময় বেশি, এটা মানতে হবে। তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট, আগে সঠিকভাবে যাচাই করুন, তারপর আরেকজনের বিষয়ে কথা বলতে আসবেন। লেখিকা আমাদের অনুমতি না দিলে আমরা যারা বিশেষ করে ইউটিউবে যারা হচ্ছে অডিও বুক
কাজ করে অডিও বুক নিয়ে তারা হচ্ছে সবাই, হয়তোবা যারা নতুন আসছে জানে না নিয়ম কারণ, তারা এমন করতে পারে যে লেখিকার অনুমতি ছাড়া তারা কাজ করতেছে, কিন্তু যারা কন্টিনিউ চলতেছে বা অ্যাটলিস্ট 2-3 মাস ধরে যারা কাজ করতেছে বা 1,000-এর উপরে যাদের সাবস্ক্রাইবার, তো তাদের জন্য জানা রাখবেন যে তারা অবশ্যই অনুমতি নিয়ে কাজ করে। তারা একদম মাথার মধ্যে কিচ্ছু নাই আর আইসা চলে আসছে ইউটিউব নিয়ে কাজ করতে, এমন না, তাদের মাঝে একটু হলেও জ্ঞান আছে। আর যারা হচ্ছে কিছু কিছু আবার বলেন যে আপু রেগুলার করেন রেগুলার করেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট যে আশা করি আপনারা আমাকে বুঝবেন, কারণ পড়াশোনা পাশাপাশি নিজেরও বাহ্যিক কাজকর্ম থাকে, যেমন আপনাদেরও থাকে ওরকম আমাদেরও আছে, তো সব কিছু মিলে গল্পটা কন্টিনিউ করা সম্ভব হয় না। তারপরেও চেষ্টা করি দিনেরটা দিন দিতে। তো আর যারা আমার পাশে আছেন আশা করি থাকবেন। আর গল্পটা আমি দিব কি না দিব এটা লেখিকাপুর উপর নির্ভর করবে। উনি আমাকে যদি বলে যে হ্যাঁ কন্টিনিউ করো তো করবো, সে যদি বলে যে আর দিও না আপাতত দিব না, আর যদি বলে কখনোই দিবে না তো আমি কখনোই দিব না, হয়তো আপনাদের রিকোয়েস্টের নতুন কোনো গল্প নিয়ে আসবো। আর হয়তো বা আজকের কথাগুলো অনেক রুডলি বলছি, আমি কখনো কারো সম্পর্কে এ ধরনের কথা বলি না, যারা আমার সাথে প্রথম থেকে আছেন তারা জানেন। কিন্তু মানে কিছু কিছু মানুষের কথায় মুখ না খুললেও হয় না, আমরা চাই না যে আরেকজনকে কিছু বলি, কারণ ওই ধরনের পারিবারিক শিক্ষা আমরা বড় হইনি। কিন্তু উনি যে ধরনের কথাগুলো, আমি কালকে একটা শেয়ার দিছি আপনাদের, আবার আমার ফেসবুকে ইউটিউবে অনেকে হচ্ছে আমাকে বলতেছে এই করতেছেন এই করতেছেন, বাপরে, মানে না জানি কি দেশের কি না কি চলে আসছে, মিনিস্টার এমপি মন্ত্রী, উনি না জানি কি, সাধারণ একজন প্রার্থিকা। যদি লেখিকাও আমাকে এভাবে বলতো আমার এতটা খারাপ লাগতো না, কারণ হয়তো বা উনি অনুমতি দিচ্ছে, এখন হয়তো কোনো কারণে ওনার খারাপ লাগছে উনি আমাকে এভাবে বলছে। বা আপনিও সাধারণ পাঠিকা আমিও সাধারণ পাঠিকা, এখন লেখিকা আর একজন ইউটিউবারের মধ্যে কি কথা হয়েছে আপনি জানেন না, মাঝখান থেকে আপনি তাকে এভাবে অ্যালিগেন দিতে পারেন না। এই জিনিসগুলো বোঝা উচিত, আগে নিজের মাথাকে হচ্ছে সেট আপ করান, তারপর আরেকজনের বিষয়ে কথা বলতে যাবেন। যাই হোক, যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।